চ্যানেল এস মূলত শেখ হাসিনার এক বড় ভাই আছে ইসমত কাদের গামা। ওনাকে শেখ হাসিনা উপহার হিসেবে এই চ্যানেলটা দিয়েছিল, এটাই আমরা জানি। আর তার সাথে তার সহযোগী ছিল সুজিত চক্রবর্তী। তো যেহেতু শেখ হাসিনার একেবারে ঘরের লোক ছিল গামা, আর সুজিত চক্রবর্তী তার সহযোগী, জুলাই ছাত্র আন্দোলনে যে ছাত্রদের অভ্যুত্থান হলো, এখানে তাদের চ্যানেল এবং তাদের ব্যক্তিগত আইডি পেজ যা কিছু আছে সবগুলো আন্দোলনের বিপক্ষে তারা ব্যবহার করেছে। এবং ভারতীয় একটি গোয়েন্দা সংস্থার সে অতি কাছের লোক সুজিত চক্রবর্তী। সুজিতকেই মূলত গামা ব্যবহার করছে এই চ্যানেলটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনার কাছে চাওয়ার জন্য। তো আমরা ওইখানে গিয়েছিলাম একটা অ্যাসাইনমেন্টে, সেটা হচ্ছে সুজিতের বিরুদ্ধে যে ছাত্র আন্দোলনে যে ছাত্রদের বিরুদ্ধে, জনতার বিরুদ্ধে যে অবস্থান এবং অপপ্রচার, শেখ হাসিনার পক্ষে যে অবস্থান, এবং সুজিত রয়ের এজেন্ট হিসাবে কাজ করেছে 5 তারিখের পরবর্তী সময়েও তার চ্যানেল এসের বিরুদ্ধে এই রকমের, এবং তার বিরুদ্ধে ব্যক্তিগত যে অভিযোগগুলো ছিল, এই অভিযোগগুলোর বিষয়ে সুজিতের বক্তব্য আনার জন্য তার অফিসে আমরা 12টা, 12:30টার দিকে যাই। এবং সুজিতের অফিসের নিচে আমরা যখন যাই তখন দুপুর, তো তখন আমরা ভিতরে প্রবেশ করে প্রথম জিজ্ঞেস করি, ভাই চ্যানেল এসে যে সুজিত চক্রবর্তী, ওনার সাথে একটু কথা বলতে চাই, কয়তলায় ওনার অফিস? তো ওইখানে পান্না নামের একজন বেরিয়ে আসলো। পরবর্তীতে আমরা জেনেছি উনি ওইখানের এমডি। উনি আমাদেরকে নিচতলা থেকে 3তলায় নিয়ে যায়। 3তলায় নিয়ে একটা রুমের মধ্যে বসতে বলে, একটা সোফায় বসতে বলে। এবং সেখানে বসার পরে উনি কাউকে বলতেছিল যে ওনারা সাংবাদিক, ওনাদেরকে চা দাও আর পানি দাও। তো আমরা ওখানে বসছিলাম, জাস্ট ওই রুমে এক ভদ্রলোক ছিল, ওনার সাথে কথা বলতেছিলাম। পরিচয় মানে উনি জিজ্ঞেস করলো। আমরা সবাই বললাম যে আমরা একটা হাউজে কাজ করি, আমরা সবাই গণমাধ্যম কর্মী। তো 3 থেকে 4 মিনিটের মধ্যেই মানে হুড়োহুড়ি এবং চিল্লাচিল্লি শুনতে পাই আমরা। তখন ওর অফিসের সামনের মানে যে স্পেসটা আছে, ওইখানে আমরা বের হয়ে দেখি যে মানে একতলা থেকে একেবারে 3তলা পর্যন্ত লাঠি, রড এবং চাপাতি এরকমের অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় 40 থেকে 50 জন সন্ত্রাসী চিল্লাচিল্লি করতেছে যে আমাদেরকে মেরে ফেলবে, পিটিয়ে মেরে ফেলবে। তারপরে আমরা তখন বলি যে ভাই, আমরা সবাই সাংবাদিক, আমরা একটু সুজিত চক্রবর্তীর সাথে কথা বলতে আসছিলাম, আমাদের পেশাগত কাজে আসছিলাম, আমরা এখানে কোনো সমস্যা নাই আমাদের সাথে। তো তারা সেটা মানে নাই। তারা আমাকে প্রথমে আমাকে একজন হিট করে, তো সম্ভবত ধারালো কিছু দিয়ে আমাকে হিট করে এখানে আমার একেবারে মানে ডেপথে চলে যায়, যে আমার মাথার প্রায় এই অর্ধেকের মতোই একেবারে ভিতরে আঘাত লাগে। যে সে আঘাতের চিহ্নটা আমি দেখাই আপনাদেরকে, যেটা হচ্ছে এই যে দেখেন, দেখা যাচ্ছে আঘাতের সেই চিহ্নগুলো। এটা আমরা তখন সেই অবস্থায় আমরা 3-4 জন দৌড়ে ওর একটা অফিস রুমে নিয়ে অবস্থান নেওয়ার পরবর্তীতে ওরা এলোপাথারি পিটাতে থাকে। 40-50 জন, আমরা মাত্র 6 জন সহকর্মী, আমরা জাস্ট ওই বক্তব্যের জন্য গিয়েছিলাম ওখানে। তো তারপরে আমি ওদের কিচেনে আমি ঢুকে দরজাটা লক করে দিই। তো আমার মাথা দিয়ে রক্ত পড়ে আমি একেবারে গোসল করে গিয়েছিলাম তখন। এর কয়েক মিনিটের মধ্যেই দেখলাম সেনাবাহিনী ওইখানে, আমি ফাঁকা থেকে দেখতে পাই যে সেনাবাহিনী আসছে। ওই যে সন্ত্রাসী যারা আমাদেরকে পিটাচ্ছিল এবং চিল্লাচিল্লি করতেছিল, জয় বাংলা স্লোগান দিচ্ছিল, এরকম করতেছিল, ওরা সবাই মানে সবাইকে প্রতিহত করার জন্য সেনাবাহিনী খুব তোড়জোড় করে। এবং পরবর্তীতে ওদেরকে মানে নিচে মানে প্রতিহত করে সেনাবাহিনী সরিয়ে দেয় ওদেরকে। তারপরে আমাদের সবাইকে সেনাবাহিনী তখন উদ্ধার করে। আমি চিল্লাইতেছিলাম যে ভাই আমাকে বাঁচান, আমাদের পিটিয়ে মেরে ফেলবে। তখন আমাকে ওই দরজা ভেঙে তারপরে উদ্ধার করে এবং সেনাবাহিনী আমাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দেয়। তারপরে তারা আমাদেরকে তাদের গাড়িতে করেই মেডিকেলে পৌঁছে দেয়। আর পরবর্তী সময়ে আমাদের যারা সাংবাদিক নেতা আছে তারাও সেই স্বৈরাচারের
যে দোসর সুজিত চক্রবর্তী রয়্যাল এজেন্ট, তার পক্ষে অনেকেই অবস্থান নেয় এবং এই বিষয়ে তারা কোনো ভূমিকাই রাখেনি। এটা খুবই মানে দুঃখজনক আমার জন্য এবং লজ্জাজনক। তো সেখানে তো আপনি আপনার পেশাদারিত্ব কাজ করতে গিয়েছেন, কিন্তু হঠাৎ আপনার উপরে এই ধরনের চড়াও হওয়ার কারণটা কি, আপনি কি মনে করছেন? আমি আসলে সেটা নিজেও জানি না। আমরা তো ওখানে গিয়ে প্রথম থেকেই আমরা নিজেদেরকে পরিচয় দিয়েছি এবং আমরা বলছি আমরা সুজিত চক্রবর্তীর সাথে কথা বলার জন্য আসছি। তো মানে কয়েকজন সাংবাদিক যদি একটা কর্পোরেট গণমাধ্যমের অফিসে যায়, তো সেটা দুপুরে 12টা-1টার দিকে, সেটা কোনো অপরাধ কিনা আমার জানা নাই। তো আমাদেরকে তো একজন রিসিভ করে একবারে নিচতলা থেকে 3তলা পর্যন্ত উঠাই নিছে। উঠাই নিয়ে তারা বসতে বলছে, চা অফার করছে, চায়ের অর্ডার দিয়েছে একজনের কাছে যে চা দেন ওনাদেরকে। তো আমরা তো মনে করছিলাম যে না, আমরা একজন গণমাধ্যম কর্মী একটা অফিসে আসছি, আমাদেরকে হয়তো বা তারা রিসিভ করছে ভালোভাবে। তারা নিচে গিয়েই মানে তাদের গেট বন্ধ করে দিয়ে তাদের এত লোকজন সব জড়সড় ছিল, অস্ত্রশস্ত্র সব ভিতরে রেডি করা ছিল। আমরা পরবর্তীতে জেনেছি, যেহেতু আমরা সাংবাদিকতা করে আমাদের সোর্স আছে, পরবর্তীতে আমরা জেনেছি প্রায় 50-60 জনের মতো ছেলেপেলে ওইখানে অবস্থান করতেছিল। সব অস্ত্রশস্ত্র সব ওদের সানসিট বা বিভিন্ন রুমে রুমে জড়ো করা ছিল। এটা কি আপনি মনে করছেন পূর্ব পরিকল্পিত হতে পারে? একেবারেই পুরো পরিকল্পিত। এবং যখন তারা মানে বুঝতে পারছে যে আমরা মানে ভিন্ন মতের এবং জুলাই আন্দোলনে ওদের যে অবস্থান ছিল সেগুলো নিয়ে কাজ করতে, সেটা বুঝেই ওরা আমাদের উপর হামলা করছে, এটা আমি শিওর। এখন আপনার স্পেসিফিক মূল দাবিটা কি? আসলে আমাদের কোনো দাবি নেই। আমি একটা মামলা করেছিলাম, যেহেতু আমি আহত হয়েছি, আমরা 5 থেকে 6 জন। তো সে মামলাটা রমনা থানায় আছে। তো রমনা থানায় জামাতের কিছু নেতা, এরকমের কিছু নেতাকে এই সুজিত চক্রবর্তী যে রয়্যাল এজেন্ট, সে ম্যানেজ করে রমনা থানার যিনি ওসি আছে ওনাকে সম্ভবত কোনোভাবে ম্যানেজ করছে। আর না হয় জিআর মামলা, যেটা মানে থানায় মামলা রুজু হয়েছে, সেখানে সাথে সাথেই আসামিদের ধরার কথা। আমি অনেকবার চেষ্টা করছি, 1 থেকে 1.5 মাসেও কোনো আসামি ধরে নাই, তারা জামিনও নেয় নাই। আমি আসামি দেখেও আমি আয়ুকে ফোন দিয়েছি, আয়ু বলছে ভাই আমি একটু ব্যস্ত আছি, এখন যেতে পারবো না। এমনও ঘটনা ঘটছে। এখন আপনি তাহলে মনে করছেন এটা আইন শৃঙ্খলা বাহিনী এবং তারা আসামি যাদেরকে করা হয়েছে তাদের একটা তাদের যোগসাজশ ছিল। পরবর্তীতে তারা রাজনৈতিক এইসব শক্তি ব্যবহার করে টাকার বিনিময়ে তারা একজন কি বলে যে আদালতকেও তারা এক প্রকার ম্যানেজ করছে। যেমন যেই দিন তাদের জামিন শুনানি ছিল, আমি সেদিন উপস্থিত হই খবরটা শুনে। জামিন শুনানিতে আদালত সব পক্ষের কথা শুনে এবং ঘটনার বিস্তারিত এবং ঘটনার যে এই যে আঘাতগুলো সব কিছু পর্যালোচনা করে উনি আসলে রায় দিল না চেয়ারে বসে, উনি খাসকামরা চলে গেছে। উনি বলছে খাসকামরা থেকে মানে জানানো হবে। পরবর্তীতে প্রায় 1 ঘন্টা ওদেরকে ওখানেই বসায় রাখা হয়েছে, আমরাও দাঁড়াইছিলাম। 1 ঘন্টা পরে খবর পৌঁছানো হয়েছে যে জামিন দেওয়া হয়েছে। তো একটা 325-26 যে ধারা, সেই ধারায় এতটা মানে আঘাতপ্রাপ্ত এতজন সাংবাদিককে আঘাত করা হয়েছে, এরকম একটা মামলায় এরকমের মানে স্বৈরাচার শেখ হাসিনার আমলেও মনে হয় যে এই রকমের খাসকামরায় জামিন দেওয়া হয়েছে কিনা আমার জানা নেই। স্বৈরাচারের আমলেও আমরা অনেক রিপোর্ট করছি, কিন্তু মানে এই রকমের দুঃসাহস কেউ কখনো দেখায় না আমার সাথে অন্ততপক্ষে। কিন্তু 8 তারিখের পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশ, তখন এরকমের মানে একটা হামলার শিকার হইলাম বা চারপাশ থেকে এরকমের বৈষম্যের শিকার হইলাম, এটা আসলে আমার কাছে খুব মানে লজ্জার। আপনি কি সুজিত চক্রবর্তী যাকে বলছেন যে যার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, ওনাকে কি আপনারা আগে জানিয়ে গিয়েছিলেন? না, আমরা ওনাকে ফোনে পাই নাই। আমরা ওনার ফোন নাম্বারটাও পাওয়া যায় না, যেহেতু উনি একটা প্রতিষ্ঠানের অনেক বড় পদে আছে, ওনার অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমি চাইছিলাম। তো পরবর্তীতে আমরা চিন্তা করলাম আমরা গিয়ে আমাদের পরিচয় দিয়েই তো, যদি উনি দেখা করে আমরা কথা বলবো, না দেখা করলে চলে আসব। তারা যদি বলতো যে না আমরা কথা বলতে চাই না, আমরা চলে আসতাম, সেটা তো আমাদের কিছু করার ছিল না। তো এখন আসলে আমি চাই যে ওদের জামিন বাতিল হোক আর ওদের অন্ততপক্ষে আইনের আওতায় আনা হোক। যেহেতু সুজিত চক্রবর্তী যে কোন টাইপের স্বৈরাচারের সহযোগী সেটা আপনাদেরকে দেখাই। এই যে সুজিত চক্রবর্তী, আওয়ামী লীগের এমন কোনো আমলা এবং মানে হোমরা চোমরা বা মন্ত্রী নাই যার সাথে সুজিত চক্রবর্তীর ব্যক্তিগত এবং কি বলে মানে বেট পর্যায়ে তার সাথে সম্পর্ক ছিল না। এই যে
দেখেন, এমন কোনো মন্ত্রী নাই প্রভাবশালী যার সাথে সুধীর চক্রবর্তীর কোনো ইয়া ছিল না। নিক্সন বলেন, পরিকল্পনা মন্ত্রী সাবেক, নানক বলেন, হ্যাঁ, জাকির হোসেন, তারপর ছাত্রলীগের সাবেক সভাপতি, এরকম সবাই সবাই। এই যে গামা, শেখ হাসিনার বড় ভাই, এই যে দেখেন দেখেন প্রত্যেকের সাথে তার সাথে সম্পর্ক, মানে সুসম্পর্ক, একেবারে গভীর সম্পর্ক। আওয়ামী লীগের, আপনি কোনো ধরনের হুমকির সম্মুখীন হচ্ছেন? হ্যাঁ, আমাকে জামাত দ্বারা বা বিভিন্ন ব্যক্তির দ্বারা আমাকে মামলা উঠানোর জন্য অনেক সময় করে, চাপ প্রয়োগ করে। এবং আমাদের হামলা করার পরে তারা আমাদেরকে ডমিনেট করার জন্য তারা আমাদের কাউন্টার একটা মামলা করেছে। আমাদের যারা আহত হয়েছে 6 জন, তাদের নামই সেই মামলা করে আমাদেরকে উল্টো হয়রানি করার চেষ্টা করতেছে। এবং এই বিষয়ে বেশ কিছু সাংবাদিক আছে, যেই সব সাংবাদিকরা স্বৈরাচারের দোসর ছিল, তারা বর্তমানে তাদের চ্যানেলে মানে ভিড়সে হায়ার করছে। তারা জামাতের বেশ কিছু একেবারে কি বলে যে ওয়ার্ড পর্যায়ে মানে আছে এমন সবাইকেও তারা এই চ্যানেলের কার্ড বিলি করে, তাদেরকে ফুল দিয়ে বরণ করে, এমন ছবিও আমার কাছে আছে। ঠিক আছে, এই সুধীর চক্রবর্তী যে রয়ের এজেন্ট, যে শেখ হাসিনার একেবারে মানে পাঁচাটা গোলাম, শেখ হাসিনার প্রত্যেকটা এমপি মন্ত্রীর সাথে যার একেবারে গভীর সম্পর্ক, বেডরুম পর্যন্ত সম্পর্ক ছিল, তিনি প্রত্যেকটা এমপি মন্ত্রীর সাপ্লাইয়ের হিসাবে পরিচিত। সেই সুধীর চক্রবর্তীর সাথে যদি জামাতে ইসলামের মতো দল বা বিএনপির কোনো নেতা তাকে করে, মানে কি বলে, শেল্টার দেওয়ার চেষ্টা করে, এটা মানে আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমি গত স্বৈরাচার শেখ হাসিনার আমল এনবিআরের মতিউরের যে ছাগলকাণ্ডের যে মতিউর ভাইরাল হলো, সেই মতিউরের মানে যে সম্পদের বিবরণ সর্বপ্রথম আমি নিউজ করেছি ছাগলকাণ্ডের আরও 2 মাস আগে। আমি ভারতীয় একটা অনলাইনে কাজ করতাম তখন, সেই অনলাইনে এবং এই আমার যে পোর্টাল সকালের সংবাদ, এইখানে আমি তার অবৈধ সম্পদের যে ফিরিস্তি একেবারে ডিটেলস প্রকাশ করি, তার পর্চা সহ প্রত্যেকটা জমির এবং ছবি সহ। সেখানে আমি ডিজিএফআই কর্তৃক তখন ব্যাপকভাবে নির্যাতিত হয়েছে। আমার পরিবারকে নিয়ে, আমাকে নিয়ে ব্যাপক মানে সোশ্যাল অপপ্রচার চালানো হয়েছে। ডিজিএফআই আমাকে ডেকে নিয়ে গেছে। গত রমজানের ঠিক কয়েকদিন আগেও ডিজিএফআই এসে আমাকে নিয়ে গেছে। সেখানে আমাকে নিউজ ডিলিট করতে বাধ্য করছে মতিউর আমার পরিবারকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে, সবাইকে নিয়ে অপপ্রচার করছে অনলাইনে। যেই অনলাইনে অপপ্রচারগুলো করছে, ডিজিএফআই ডেকে নিয়ে আমাকে ওই অনলাইনের কাটিংগুলোই দেখাইছে যে এই সব অভিযোগ আপনার বিরুদ্ধে, সেই ফাইল দেখাইছে আমাকে ডিজিএফআই। তো সেই সময় আমরা আমলাদের দুর্নীতি নিয়ে কাজ করছি। আর 5 আগস্টের পরবর্তী সময় যখন স্বৈরাচার হাসিনা পলাইছে, তখন তার পরবর্তী সময় স্বাধীন বাংলাদেশে যদি আমরা কাজ করতে গিয়ে সুজিতের মতো স্বৈরাচারের দোসরদের হাতে এমন মানে কি বলে, মানে মৃত্যুর মুখে একেবারে পতিত হয়েছি, এমন হামলার শিকার হই, তাহলে এই বাংলাদেশে আমাদের ফাঁসি হওয়া উচিত, আমার ফাঁসি হওয়া উচিত, সুজিতদের পুরস্কৃত করা উচিত, আমার ফাঁসি হওয়া উচিত।